সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা। সুপ্রিয় দর্শক, প্রবাসের কথার আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর এমডি ফিরোজ আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ডক্টর ফিরোজ আহমেদ, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন ডক্টর নাজমুল ইসলাম, লেকচারার বায়োকেমিস্ট্রি, টেসাইড ইউনিভার্সিটি, ইউকে। ডক্টর নাজমুল ইসলাম, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন ডক্টর খন্দকার এম আকরাম হোসেন, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটেড, ফ্যাকাল্টি অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ শেফিল্ড, ইউকে। ডক্টর খন্দকার এ আকরাম হোসেন, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। প্রোগ্রাম শুরুর আগেই যে কথাটি বলতেই হয়, সবচেয়ে আনন্দের বিষয় বাংলাদেশের গ্লোব বায়োটেক যেই কোভিড ভ্যাকসিন আবিষ্কার করেছেন, ইতিমধ্যে WHO সেটাকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের তালিকাভুক্ত করেছে। আমরা আশা করছি গ্লোব বায়োটেক আমাদেরকে যেটা বলেছে যে জানুয়ারির মধ্যেই আমরা একটা ভ্যাকসিন পাবো। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা একটি অহংকার এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করার আরো এক ধাপ এগিয়ে গেল গ্লোব বায়োটেক। সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথমেই যেতে চাই ডক্টর এমডি ফিরোজ আহমেদ, আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে সংক্রমণ এবং মৃত্যুর চিত্র, কোভিড-19 যে সংক্রমণ এবং কোভিড-19 দ্বারা যে মৃত্যুর চিত্র অন্যান্য দেশের তুলনায় একটু ভিন্ন, এবং আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ব্যাপক হারে আক্রান্ত হয়েছে এবং ব্যাপক হারে মৃত্যুবরণ করেছে। অনেকেই এটাকে যদিও আবহাওয়ার একটা কারণ বলে দায়ী করছেন, কিন্তু ভারত এবং আমাদের আবহাওয়া অনেক খুব একটা বেশি ভিন্নতাও না। আপনার কাছে একটু জানতে চাই, ঠিক এই যে ভিন্নতাটা, এটার মাত্রাটুকু কতটুকু এবং এই ভিন্নতাটা আসলে কেন, যদি আপনি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনেকেই ভারতের এত বেশি সংক্রমণ এবং সেই তুলনায় বাংলাদেশে খুবই স্বল্প সংখ্যক সংক্রমণ এবং মৃত্যু দেখে কনফিউজ থাকেন বা বুঝে উঠতে পারছেন না যে আসলে এটি কেন হচ্ছে। আমরা যদি প্রথমত ভারতের পপুলেশনের দিকে তাকাই এবং আমাদের পপুলেশনের দিকে তাকাই, আমরা আমাদের থেকে তাদের মোটামুটি 8 গুণ কম পপুলেটেড আমরা। তার মানে আমরা যদি সবকিছুকে 8 দিয়ে ভাগ করি তাহলে মোটামুটি কাছাকাছি না আসলেও খুব অনেকটা কাছাকাছি তালিকা চলে আসে। আর যদি দেখি যে কত সংখ্যক মৃত্যু হার হয়েছে, তাহলে ভারতে যদি 3% হয়, আমাদের দেশে সেটা 1.8%। তার মানে মৃত্যু হারটা মোটামুটি একই। কিন্তু যদি টেস্ট সংখ্যা বিবেচনা করি, ভারতে 1 মিলিয়নে যে পরিমাণে টেস্ট করা হয়েছে সেই তুলনায় বাংলাদেশে খুবই অল্প সংখ্যক টেস্ট করা হয়েছে। তো সবকিছু বিচার করলে আমার একজন গবেষক হিসেবে আমার কাছে মনে হয় যে ভারত এবং বাংলাদেশের চিত্র খুব একটা পার্থক্য নেই, একই রকম চিত্র। কিছুটা পার্থক্য হতে পারে, ভারত একটা বড় রাষ্ট্র, এক এক অঞ্চলে এক এক রকমের আবহাওয়ার কথা যেটা আপনি বলেন আবহাওয়া হতে পারে, কিন্তু বাংলাদেশে মোটামুটি একই ধরনের আবহাওয়া। তাই যদি চিন্তা করি সারা বাংলাদেশ এখন গরম চলছে, তাই হয়তো আমরা সেই বেনিফিটটা পেয়েছি। এই ভিন্ন আমি কিন্তু সংক্রমণ এবং মৃত্যু হারে সেরকম একটা পার্থক্য দেখছি না। জি, ধন্যবাদ। তো এই জায়গাতে আমি একটু আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আবহাওয়ার ভিন্নতা, গরম এবং সামনে আমাদের যে শীত আসছে, তো এই জায়গা থেকে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আপনি মনে করেন কিনা? আসলে আমরা গবেষক যারা আছি, আমরা গবেষণার ফলাফল ছাড়া কোনো কথা বলতে চাই না। যেহেতু নোভেল করোনা ভাইরাসটা নতুন এসেছে, আমাদেরকে স্টাডি করতে হবে। এখন বেড়ে যাবেই এটা আমরা বলতে পারবো না, আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে কি হয়। আর শীতকাল আসলে সাধারণত করোনা ভাইরাস গুলো একটু বেশি সুবিধা পায় সারফেসে টিকে থাকার জন্য, বা একটু হয়তো বাতাসে ধুলোবালির পরিমাণ বেড়ে যায়, সেজন্য সংক্রমণের একটু বেশি সুযোগ পায়। কিন্তু এই যে কথা হলো যে আমরা যদি যেহেতু মাস্ক পরা আমাদের পড়ার একটা অভ্যাস গড়ে তুলেছি, মাস্ক পরলে আমার মনে হয় এই প্রাদুর্ভাবটা সেভাবে আমাদেরকে এফেক্ট করবে না। আমরা হয়তো একটু মানে প্রভাব মুক্ত থাকতে পারি যদি আমাদের অভ্যাসটা ঠিক থাকে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর আকরাম, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা দেখেছি যে পশ্চিমা দেশগুলোর তুলনায় আমাদের দেশে করোনা সংক্রমণের মাত্রা একটু কম। ঠিক আসলে আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই যে সংক্রমণের মাত্রাটা আমাদের দেশে একটু কম, এটার কারণটা কি? আসলে করোনা সংক্রমণ কি কি বিষয়ের উপর প্রভাবিত হয় বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে এটা মতো একটা কোশ্চেন, এন্ড এটা আমরা সব জায়গায় দেখছি যে এটা অঞ্চল ভিত্তিক একটা বিস্তার দেখা যায় এই করোনা ভাইরাসের ক্ষেত্রে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়াতেও এটার ব্যতিক্রম নয়, আমরা তাই দেখতে
পাচ্ছি যে পাশ্চাত্য দেশগুলোর চেয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আসলে সংক্রমণ ওভারঅল রিলেটিভলি একটু কম, আবার মৃত্যুর হার কিন্তু আসলে সিগনিফিকেন্টলি কম। তার পেছনে কারণ কি? আসলে এর পেছনে ভাইরাস ছাড়াও পপুলেশনের একটা কারণ আছে। আমি যদি একটু তাকাই যে আমেরিকা এবং ইউকে এই দুটাকে স্ট্যান্ডার্ড ধরে যে ওয়েস্টার্ন বিশ্ব, সেক্ষেত্রে আমরা দেখি যে আমেরিকায় কিন্তু প্রায় 82 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। আবার যদি ইন্ডিয়ার দিকে তাকাই অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়া, সেক্ষেত্রে কিন্তু প্রায় 74 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। এখন জনসংখ্যার ভিত্তিতে ইন্ডিয়া কিন্তু 1.3 বিলিয়ন পপুলেশনের একটা দেশ, অনেক বড় দেশ, আমেরিকার চেয়ে পপুলেশন অনুযায়ী অনেক বড় দেশ। সেই ক্ষেত্রে আক্রান্ত কিন্তু রিলেটিভলি যে খুব বেশি ডিফারেন্স তাও কিন্তু না। কিন্তু মৃত্যুর দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে অনেকটা কিন্তু সমান সমান। যেমন ধরেন 1,13,000 লোক মারা গিয়েছে কিন্তু ইন্ডিয়াতে এখন পর্যন্ত। আবার আমেরিকাতে মারা গিয়েছে প্রায় ধরেন প্রায় 2,23,000। 2 লক্ষ উপরে ছাড়িয়ে গিয়েছে হ্যাঁ, সংখ্যা। 2,23,000 মানুষ কিন্তু আমেরিকাতে মারা গিয়েছে, যেখানে মৃত্যুর হার 2.7%। অন্যদিকে যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই সেক্ষেত্রে মৃত্যুর হার 1.8%। আর বাংলাদেশের দিকে যদি তাকাই সেক্ষেত্রে 1%। সো এসব দিকে দেখা যায় যে আমাদের এই দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোতে মৃত্যু হার কম। আবার যদি পার মিলিয়ন পপুলেশন হিসেবে একটু দেখেন, বাংলাদেশে কিন্তু প্রতি 10 লক্ষে মৃত্যু হয়েছে কত 36 জনের মতো, আর আমেরিকাতে প্রতি 10 লক্ষে মারা গিয়েছে 674 জন, যেটা ইউকেতে প্রতি 10 লক্ষে মারা গিয়েছে 623 জন। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু 20 গুণ মৃত্যু সংখ্যা কম। এটা একটা কংক্রিট এভিডেন্স, একটা স্ট্রং ডেটা। কারণ টেস্টের সাথে কিন্তু সংক্রমণ জড়িত, কিন্তু মৃত্যু জড়িত না। আমরা এটাকে কংক্রিট হিসেবে নিতে পারি যে প্রায় 20 গুণ কম ফ্যাটালিটি বাংলাদেশে, আমরা যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে চিন্তা করি। ইন্ডিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে একটু কমে যায়, সেটা প্রায় 8 গুণ কম। ওভারঅল এই সব অঞ্চলে মৃত্যু কম, সংক্রমণ কম। তার পেছনে একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে ওভারঅল ইনেট ইমিউনিটি, যেটাকে বলে যে আমরা যারা প্রাণী, আমরা মানুষ, আমাদের শরীরে একটা ইমিউনিটি ডেভেলপ করে ক্রমান্বয়ে, ডে বাই ডে। জন্মের পর থেকে আমরা যত বেশি ভাইরাস অথবা যে মাইক্রো অর্গানিজম এদের এক্সপোজড হই, আমাদের শরীরে ওভারঅল একটা ইমিউনিটি ডেভেলপ করে। গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, এই সাউথ এশিয়ার দেশগুলো, এই দেশগুলোতে মানুষ আমরা যারা এক্সপোজ থাকি এই জীবাণুর প্রতি, তার মানে আমরা বেশি সংক্রমিত কন্টিনিউয়াসলি। এবং এই সংক্রমণের কারণে যেটা আমার মনে হয় যে আমাদের শরীরে একটা ইনেট ইমিউনিটি একটু বেশি শক্তিশালী থাকে অন্যান্য পাশ্চাত্য দেশগুলোর থেকে। এই কারণে হয়তো আমরা কিছুটা প্রোটেক্টেড। আমি শিওর না, অনেকে বিসিজি ভ্যাকসিনের কথা বলে, ওটা কিন্তু এখন গবেষণায় আছে। অস্ট্রেলিয়া গবেষণা করছে যে বিসিজি ভ্যাকসিন অ্যাকচুয়ালি কোনো কাজ করে কিনা, সেটা আমরা জানতে পারবো হয়তো মাসখানিক পরে। ফেজ 3 ট্রায়াল চলছে ওখানে। সো ওভারঅল যেটা দেখা যায়, আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব। যেহেতু ভ্যাকসিনের প্রসঙ্গটা আসলো, আমি এই জায়গায় একটু আপনাকে ইন্টারফেয়ার করি যে সম্প্রতি আজকে ডব্লিউএইচও বাংলাদেশে যে ব্যান কোভিড যে ভ্যাকসিন এবং কোভিড এর এগেইনস্টে বা গ্লোব বায়োটেকের আবিষ্কৃত ভ্যাকসিনটি স্বীকৃতি পেয়েছে। এটা সম্পর্কে যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে এটা ভ্যাকসিন স্ট্র্যাটেজির দিকে একটু যদি তাকাই আমরা, আমাদের কিন্তু ভ্যাকসিনের সরবরাহ নিতে হবে বিভিন্ন সোর্স থেকে। কারণ আমাদের এই যে 7.8 বিলিয়ন পপুলেশনের একটা পৃথিবী, এইখানে আমাদের ভ্যাকসিনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2 বিলিয়ন অর 3 বিলিয়ন ম্যাক্সিমাম ওভার ওয়ার্ল্ড ওয়াইড। সো বাংলাদেশে ভ্যাকসিন পেতে গেলে আমাদের বিভিন্ন সোর্সকে নিতে হবে। গ্লোব বায়োটেক সেক্ষেত্রে একটা ভালো সোর্স হতে পারে, যেটা আমাদের ইন্ডিজিনাস সোর্স। আর গ্লোব বায়োটেকের অ্যাট দ্য মোমেন্ট যে ক্যাপাসিটি, সেটা হচ্ছে তারা ভ্যাকসিন প্রোডাকশন করতে পারবে প্রায় 25 লক্ষ ভায়াল, সরি 25 মিলিয়ন 25 মিলিয়ন ভায়াল পার ইয়ার। সো এক বছরে তাদের একটা যে জিএমপি ক্যাপাসিটি, সেখানে দেখা যায় যে তারা 25 মিলিয়ন
ভায়াল তৈরি করতে পারবে পার ইয়ার। সো এই ক্যাপাসিটিতে তারা যদি করতে পারে, আগামী 1 বছরের ভিতর তারা যদি ভ্যাকসিন প্রোডাকশন করতে পারে, তাহলে কিন্তু আমাদের কিছু ভ্যাকসিন আমরা গ্লোব থেকে পেতে পারি। তবে যেটা আমাদের একটু রিয়েলিস্টিক হতে হবে, আমাদের আমরা খুব আশাবাদী, সবাই আশাবাদী। গ্লোব যে দাবিটা করছে যে জানুয়ারি অথবা ডিসেম্বরের ভিতর তারা ভ্যাকসিন আনতে পারবে, এটা হয়তো না হতে পারে। এটা হয়তো আগামী বছর মাঝামাঝি সময় হয়তো গ্লোব থেকে আমরা ভ্যাকসিন পাবো, এবং অন্যান্য কোম্পানি যারা এখন লিডিং কোম্পানি তাদের কাছ থেকেও আমাদের এইরকম আমরা ভ্যাকসিন পাবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট এক জিনিস, আর হাতে পাওয়া বা পপুলেশনের জন্য গভর্নমেন্ট এটাকে অ্যারেঞ্জ করা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে। যেমন আমি যদি বলি যে গাভি অ্যালায়েন্স যে কোভ্যাক্স একটা করেছে, একটা অ্যাপ্রোচ বা যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে কোভ্যাক্স হিসেবে, যে গাভি এন্ড তারা একত্রিত হয়ে সবাই এই লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলোতে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া এদেরকে ভ্যাকসিন দিবে, সেই সব ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনের অনলি 20% আমরা পাবো। তার মানে আমাদের যে রিকোয়ারমেন্ট, বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট তার 20% আমরা পাবো, তাহলে আমাদের আরো 80% কোত্থেকে পাবো? সো গভর্নমেন্ট প্রবাবলি বিভিন্ন রকম ভাবে অ্যারেঞ্জ করবে ভ্যাকসিন। আমাদের ভ্যাকসিন লাগবে, করোনা ভাইরাস ভ্যাকসিন ছাড়া যাবে না, এটা অটোমেটিক যাবে না, এটা থাকবে, হয়তো সংক্রমণের মাত্রা এবং ফ্যাটালিটিটা কমে আসবে। তবে আমি আশাবাদী যে বাংলাদেশে যদি নিজস্ব কোনো কোম্পানি ভ্যাকসিন তৈরি করে, সেটা একটা অ্যাডিশনাল ফিচার, একটা জি অ্যাডিশনাল প্রাপ্তি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর নাজমুল হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে চলমান পরিস্থিতি যেখানে আশঙ্কা রয়েছে যে শীতকালে করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে যেতে পারে, এবং এই যে বেড়ে যাবে শীতকালে, এবং এই যে সংক্রমণটা একটা লম্বা সময় পর্যন্ত চলতে থাকবে, তো আপনি কি মনে করেন আসলে বাংলাদেশ কি এই শীতকালীন সময়টাকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত, বা আদৌ কি এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারবো বলে আপনি মনে করছেন? ধন্যবাদ শিমুল। যেটা বলছিলাম যে শীতকালে আসলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়বে কিনা, এই ব্যাপারটাতে যদি প্রথমে আসি, আমি যেহেতু ইউকেতে আছি, ইউকের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু এই শীতের শুরুতে এখন কিন্তু আমাদের সেকেন্ড যে ওয়েভ মানে বাড়া শুরু করেছে। আমরা বিভিন্ন দেশের দিকে যদি তাকাই, শীতের সময় একটু বাড়ছে। আর যেটা ডক্টর ফিরোজ বলছিলেন যে এখনো পর্যন্ত গবেষণায় একেবারে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় নাই যে শীতের সময় বা তাপমাত্রার কারণে করোনা ভাইরাস বাড়ে, বাট যে ট্রান্সমিশন, যে সারফেসে বেশিক্ষণ থাকে শীতের সময়, এই ধরনের বিভিন্ন অল্প কিছু রিসার্চ গবেষণা দেখে আমাদের মনে হতে পারে যে হ্যাঁ, শীতকালে একটু বাড়বে। তো সেক্ষেত্রে যদি আমরা ধরে নেই শীতকালে বাড়বে, সেক্ষেত্রে বাংলাদেশ প্রস্তুত আছে কিনা বা না থাকলে কি করা উচিত। তো একটা জিনিস আমি একটু পরিষ্কার করে নিতে চাই, আমরা যেহেতু বাইরে আছি, আমরা যখন কথা বলি তখন অনেক সময় বাইরের কনটেক্সটে কথা বলি, কিন্তু আমাদের কিছুটা রিয়েলিস্টিক হতে হবে। আমাদের বাংলাদেশের সক্ষমতার দিকে তাকাতে হবে যে বাংলাদেশ কি আসলেই সবকিছু বন্ধ করে বসে থাকতে পারবে কিনা, বাংলাদেশ কি ইউনিভার্সিটি অফিস বন্ধ করে সবাই বাসায় বসে থাকতে পারবে কিনা। আমার কাছে মনে হয় বাংলাদেশ সেটা পারবে না। তো সেই ক্ষেত্রে যদি শীত যেহেতু আসছে, শীতের সময় আমার মনে হয় প্রথম যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে আমাদের ঠিক হতে হবে। আমরা সরকারের উপর দায় না চাপিয়ে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং বা স্বাস্থ্যবিধি মেনে চলা, হাত ধোয়া, এই জিনিসগুলো করতে হবে যতটুকু সম্ভব। আমি বলছি না সবকিছু বন্ধ করে, যতটুকু সম্ভব, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। আমাদের ভেতরে আমরা একটা কমপ্লাসেন্ট হয়ে গেছি, আমাদের ভেতরে একটু আত্মতুষ্টি চলে এসেছে যে আমাদের মনে হয় কিছু হবে না বাংলাদেশে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের অনেকেই, আমাদের বয়স্করা আছেন, vulnerable কমিউনিটি আছেন, ফ্রন্টলাইন ওয়ার্কাররা আছেন। তো এই জন্য আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, এটাকে ইগনোর করা যাবে না যতটুকু সম্ভব। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের প্রথম পিকের সময় বা গত 3-4 মাসে আমাদের যে ভুল ছিল সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমাদের কিন্তু যখন জানুয়ারিতে আমরা যখন জানতে পারলাম বা ডিসেম্বরে কোভিড-19, মার্চ এপ্রিলে এসেও আমরা তখন প্রস্তুতি নিচ্ছি, আমরা বিভিন্ন কমিটি তৈরি করছি, আমরা কিন্তু আগে থেকে প্রস্তুতি নেইনি। বাট এখন সময় এসেছে যে সামনের শীতকালের ব্যাপারটা এটা মাথায় রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের যে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল ইউনিট আছে সেখানে সব ধরনের এক্সপার্টদের নিতে হবে। আমরা এখন যাদেরকে দেখছি সেখানে আপনি গবেষকদের উপস্থিতি একদমই কম দেখবেন, যারা সেখানে হয়তো প্রশাসনের লোক আছেন, ক্লিনিশিয়ানস আছেন, যারা সবাই খুবই এক্সপার্ট তাদের নিজ নিজ ক্ষেত্রে, কিন্তু যারা একদম নিচে ডক্টর আকরামের মতো যারা একদম সরাসরি কাজ করছেন এখন কোভিড-19 নিয়ে, এই ধরনের গবেষকদের উপস্থিতি কম। আমাদের ইউনিভার্সিটির সাথে হাসপাতালের যে সম্পর্ক, সেই জায়গাটা কিন্তু কম। ইউনিভার্সিটি রিসার্চ এবং হাসপাতালের যে রিসার্চ, এই ভিতরে কোনো সংযোগ নেই। তো ইউনিভার্সিটি এবং হাসপাতালের ভিতরে একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে করে আমরা প্রস্তুত থাকতে পারি।
পাশাপাশি আমাদের থেরাপিউটিক্স, আমরা যদি ড্রাগের কথা বলি, সেগুলো কি অ্যাভেলেবেল আছে কিনা, যেগুলো দিয়ে আমরা এখন ম্যানেজ করছি, আমাদের যে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ডাক্তারদের জন্য, অন্যদের জন্য, সেগুলো কি অ্যাভেলেবেল আছে কিনা, না হলে যদি আবার বড় সংক্রমণ ঘটে তখন কি সেই আগের মতোই অবস্থা হবে কিনা, যে আমরা যেটা দেখেছি আর কি। তো এই জিনিসগুলো রাখতে হবে। এবং সর্বশেষ আরেকটি পয়েন্ট বলতে চাই, টেস্ট, যেটার কথা ডক্টর ফিরোজ বললেন, আমাদের টেস্ট পার মিলিয়ন বা পার ক্যাপিটাতে খুব কম ছিল টেস্ট সংখ্যা। কেন কম ছিল? কারণ আমাদের যে গোল্ড স্ট্যান্ডার্ড বলি আরটিপিসিআর, সেইটা এস্টাবলিশ করা, সেটা কে চালাবে, এটা খুঁজে পেতে করতে করতে অনেকটা সময় চলে গেছে। তো আমাদের এখন সামনের দিকের কথা চিন্তা করে টেস্টের ব্যাপারটাতে উন্নতি করতে হবে। আমাদের আরটিপিসিআর এর যদি সক্ষমতা না থাকে, তো আমরা ধরে নিলাম যে বাংলাদেশ হয়তো ইউএসএ বা ইউকে এর মতো এত আরটিপিসিআর বা জার্মানির মতো পারবে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে র্যাপিড যে টেস্ট আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি, এই টেস্ট গুলো আনতে পারি। আমরা জানি যে এই টেস্ট গুলোর সমস্যা আছে, স্পেসিফিসিটি সমস্যা আছে, কিন্তু আমরা যদি ধরে নিলাম যে 70% কাজ করে, 30% করে না, আমরা যদি পপুলেশনে সেটা দেই যে 30% কাজ করে না, তাদেরকে যদি আবার আরটিপিসিআর এ পাঠাই, বা যারা পজিটিভ হচ্ছে তাদের যদি কনফার্মেশন করি, এইটা হচ্ছে মানে যেহেতু আমার বাংলাদেশের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এই জিনিসগুলো এখন আনতে হবে। তারপর হচ্ছে আমি যদি ডেঙ্গুর কথা বলি বা এই করোনা ভাইরাসের অন্য কোনো স্ট্রেইন আছে কিনা, হ্যাঁ, আরো কোনো সমস্যা, আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে এই সমস্যাগুলোর ব্যাপারে, যাতে করে আমরা মোকাবিলা করতে পারি। এবং আমি মনে করি যে সেকেন্ড ওয়েভ বা যেটা, এটা আসবেই, যেহেতু ইউকেতে এসেছে, সব জায়গাতে এসেছে, এটা আসবে, জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, এটুকুই। জি, ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার ডক্টর ফিরোজ, একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা দেখছি যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আমরা একেবারেই সেই করোনা যখন আসলো তখন থেকেই আমরা শুনছি যে আসছে এবং সর্বশেষ আলটিমেটাম ছিল ডিসেম্বরের মধ্যেই, নভেম্বর ডিসেম্বর আমরা পাবো। আজকে গ্লোব বায়োটেক আমাদেরকে জানিয়েছে জানুয়ারির মধ্যে তারা আশা করছেন যে গ্লোব বায়োটেক বাজারে করোনা ভ্যাকসিন ছাড়বেন বাণিজ্যিকভাবে। তো এই জায়গা থেকে আপনি যদি বলবেন যে আসলে এই যে আমরা যে একটা উদ্বিগ্ন জাতি বা বিশ্ব যে উদ্বিগ্ন ভাবে অপেক্ষা করছে, ঠিক আসলে কবে নাগাদ আমরা এই ভ্যাকসিনটা পেতে পারি, বা আমাদের আসলে যে আশার জায়গা নিয়ে এই আশাটুকু কবে পূরণ হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে আমার মনে হয় কবে পূরণ হতে পারে সেই উত্তরটুকু ডক্টর মেহেদী আকরাম ভাই খুব ভালোভাবেই বলেছেন। উদ্বেগের জায়গাটা নিয়ে আমি প্রথমে একটু কথা বলতে চাই। সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ আমি দেখি না। কাজ করছেন গবেষকরা, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন গত ১ বছর ধরেই বলবো। ১ বছর হয়নি যদিও, সরি। আমরা যদি চিন্তা করি যে ইনিশিয়ালি যখন ডিজিজটা আসলো ডিসেম্বর, জানুয়ারি, মার্চ থেকে, তখন থেকেই গবেষকরা উঠে পড়ে লেগেছেন যে হ্যাঁ, একটা ভ্যাকসিন আমাদের দরকার। গবেষকদের অনেক উদ্বেগের জায়গা ছিল যে এটা একটা আরএনএ ভাইরাস, এবং আরএনএ ভাইরাসের একটা সাকসেসফুল ভ্যাকসিন বের করা একটা বড় চ্যালেঞ্জ। আর এত সংক্ষিপ্ত সময়ে বের করা, এটা হচ্ছে তার থেকেও বড় চ্যালেঞ্জ। বাট সবকিছু আমরা কর্নার কাট করে আমরা তারপরেও আশা করছি যে শুরু থেকে ১.৫-২ বছরের মধ্যে আমাদের হাতে একটা ভ্যাকসিন চলে আসতো বা আসবে। সো সেই সুবাদে ডক্টর মেহেদী আকরাম ভাই যেরকম বললেন যে আমরা আশা করতে পারি নেক্সট ইয়ার জুন নাগাদ আমরা আশা করছি ভ্যাকসিন হাতে পাবো। বাট সাধারণ জনগণের এ নিয়ে চিন্তার কোনো কিছু দেখি না। আর মেহেদী ভাই যেটা বললেন যে আসলে আমাদের মাল্টিপল সোর্সেস থাকতে হবে, মানে একাধিক সোর্স না হলে আমরা হচ্ছে বৈশ্বিক যে চাহিদা ভ্যাকসিনের সেটা পূরণ করতে পারবো না। আর যে যতই এগিয়ে থাকুক, কোন ভ্যাকসিনটা সফল হবে সেটাও কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে সাকসেসফুলি আমাদেরকে যে ইমিউনিটি কনফার করবে, প্রোভাইড করবে। সো সেই জন্য উদ্বেগের জায়গাটুকু হচ্ছে গবেষকদের, আর সাধারণ মানুষদের জন্য হচ্ছে কর্তব্য যেটা হাত ধোয়া, মাস্ক পরে চলাফেরা করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা, এতটুকুই। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার ডক্টর নাজমুল আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা দেখি যে করোনা ভ্যাকসিন আবিষ্কার নিয়ে একটা বিশ্বের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। অলরেডি আমরা আজকের গণমাধ্যমের মাধ্যমে আজকে জানতে পারলাম যে চীনে $60 বিক্রি হচ্ছে করোনা ভাইরাস। যদিও এটা অনুমোদন নাই, তারপরেও সাধারণ মানুষের মধ্যে প্রয়োগ করছে। অনেকেই $60 বিনিময়ে ভ্যাকসিন নিয়ে সেটাকে প্রয়োগ করছে চীনে। এবং সেই সাথে আমরা দেখি রাশিয়া এবং ইউএস এর আরো অনেক রাষ্ট্রগুলা প্রতিযোগিতা, আসলে এই যে প্রতিযোগিতা তারা করছে ভ্যাকসিন, আসলে এই প্রতিযোগিতাটা আপনি কিভাবে দেখছেন? আমি পজিটিভলি দেখি প্রতিযোগিতাকে, ভ্যাকসিন তৈরির এই প্রতিযোগিতা। তবে সেটা বলার আগে একটু কথা বলে রাখি, প্রতিযোগিতা থেকে আমার কাছে মনে হয় যে কোয়ালিশন সেটা বেশি। বিভিন্ন গবেষকদের ভেতরে যে সম্পর্ক, যেমন সেপির কথা যদি বলি, কোয়ালিশন ফোর্স ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন, এরা ইউরোপিয়ান বেসড যে কোয়ালিশন, এরা অনেকগুলা কান্ট্রি মিলে কাজ করছে ভ্যাকসিন তৈরির জন্য। এখন প্রতিযোগিতা কেন দরকার সেটা কিন্তু ডক্টর ফিরোজ এবং আকরাম বলে গেলেন, যে
পুরো বিশ্বের সবার ভ্যাকসিনের দেওয়ার মতো সক্ষমতা একটা 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 কোম্পানির নেই। ওকে, তো এই কারণে আমাদের যত বাড়বে প্রতিযোগিতা আমার মনে হয় ভালো। আর প্রতিযোগিতা অনেক সময় একটা ব্যবসায়িক একটা মোটিভেশন থাকে, বা যারা বিশেষ করে যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি থাকে, কিন্তু আমাদের একটা আস্থা আছে যারাই আনবে অবশ্যই সেফটি সবকিছু দেখেই বাজারে আনবে, যেটা কাজ করে। আপনি যদি দেখেন যে অক্সফোর্ডের ভ্যাকসিন কিন্তু মাঝপথে বন্ধ করে দিয়েছিল যখন একটা সেফটি নিয়ে তাদের একটা পেশেন্ট অসুস্থ হয়ে যায়। আমরা দেখেছি গতকাল জনসন অ্যান্ড জনসন আমেরিকাতে তাদের ট্রায়াল বন্ধ করেছে যখন একজন ভলান্টিয়ার অসুস্থ হয়েছে। তো যতই প্রতিযোগিতা থাকুক রাশিয়া, ইউএসএ এবং চায়নার ভেতরে, ভ্যাকসিন যখন আসবে তখন সবকিছু মেনেই ভালো ভ্যাকসিনই আসবে, এটা আমার কাছে মনে হয়। আর এখনো পর্যন্ত কিন্তু ট্রায়াল ফেজ 3 তে যদি বলি, শেষ ক্লিনিক্যাল ট্রায়ালে 11টি ভ্যাকসিন, ফেজ 2 তে মোটামুটি 26টা মতো ভ্যাকসিন আছে যেগুলো ফেজ 2 এবং ফেজ 3 তে। যেটা ডক্টর ফিরোজ বললেন, এগুলো যে কোনোটাই আসতে পারে। আপনি যদি ইংল্যান্ডের কথা চিন্তা করেন, আপনি ইংল্যান্ড সরকার ভ্যালনেভা নামে একটা কোম্পানি থেকে ভ্যাকসিন অর্ডার দিয়ে রেখেছে প্রায় মিলিয়নস অফ ডোজেস। ভ্যালনেভা কিন্তু এখনো ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেনি, তারা শুরু করবে এই বছরের শেষে, এবং তাদের প্ল্যান হচ্ছে 2023-24 ভ্যাকসিন দিবে। তো কেন যুক্তরাজ্য সরকার, যেটা এখনো শুরু করেনি, তার কাছ থেকে ভ্যাকসিন অর্ডার করছে? কারণ আসলে কেউই জানে না, ডক্টর ফিরোজ যেটা বললেন যে ভ্যাকসিন ফেজ 1-2 অক্সফোর্ড ভ্যাকসিন অনেক নাম শুনছে, এটা কি কাজ করবে বা রাশিয়ারটা কাজ করবে আমরা কেউই জানি না। যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। তো আমরা আশাবাদী ভ্যাকসিন আসবে, হয়তো সময়ের আগফের হবে। আমি এই জায়গাতে আপনাকে আরেকটু জিনিস জানতে চাই যে চীনে যেটা আমরা দেখলাম সিনোভ্যাক বায়োটেক, যে ভ্যাকসিনটি এখনো সাধারণ মানুষের জন্য যদি অনুমোদন দেয়নি, বাট তারপরেও তারা এই ভ্যাকসিনটি সাধারণ মানুষের মধ্যে প্রয়োগ করছেন। আসলে এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা ঠিক না। আমার কাছে যেটা মনে হয় যে রেগুলেশন থাকা উচিত। কারণ আপনি যদি ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু যখন স্যানোফি কিন্তু একটা সেফটি, ভ্যাকসিন সেফটি একটা খুব বড় ইস্যু, এবং ফিলিপাইনে কিন্তু এরকম অভিযোগ আছে যেটা অ্যালিজ, যে অনেক বাচ্চা মারা গিয়েছে যখন ডেঙ্গু ভ্যাকসিনের জন্য, যখন তারা বাজার থেকে ওই ভ্যাকসিনটা তুলে নিতে হয়েছে। তো চায়নাতে যেটা হচ্ছে যে তারা লিমিটেড ইউজের জন্য আর্মিতে বা অন্য জায়গায় ব্যবহার করেছে। তো আমার কাছে মনে হয় যে সেফটির বিষয়টা মাথায় রাখা উচিত। আমার মনে হয় পুরো বিশ্বেই সেই বিষয় মাথায় রাখছে, হয়তো চায়না বা রাশিয়াতে কিছু কিছু ব্যতিক্রম ঘটনা আছে, বাট ওভারঅল আর কি এই বিষয়টা মাথায় রাখা উচিত। আমি এই জায়গায় একটু যদি আপনি আরেকটু কোশ্চেন আমি করতে চাই, সেটা হলো যেটা চীন এখন অনুমোদনহীন ভ্যাকসিনটি প্রয়োগ করছে, যার জন্য একজন যদি কেউ ভ্যাকসিন নিতে চায় তাকে গুনতে হচ্ছে $60। তো $60 একটা করোনা ভ্যাকসিন, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি ভ্যাকসিনটা আসেও সেটার কস্টিংটা কেমন হতে পারে, এবং সেটা কি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে কিনা? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ আসলে কিনবে কিনা, কারণ এখানে সরকারের সহযোগিতা থাকবে, WHO এর সহযোগিতা থাকবে। আমরা যদি ভ্যাকসিনের বিভিন্ন ধরনের টাইপ আছে, আমরা যদি mRNA ভ্যাকসিনের কথা বলি, এটা দেখা যাচ্ছে একবার তৈরি হলে বিভিন্ন ডোজ অনেক ডোজ আমরা তৈরি করতে পারবো যদি সেটা আসে বাজারে। অন্য ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যদি ওই মূল্য বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে অনেক পড়ে যাবে। আমার কাছে মনে হয় এখানে ভর্তুকি দিবে সরকার, সরকার ভর্তুকি দিবে বিভিন্ন। আরেকটা জিনিস বলে রাখি, সেইখানে আমরা অনেক সময় কিন্তু যে এই ভ্যাকসিনের মূল্যটা, আমি যদি এখন মডার্নার কথা বলি বা অ্যাস্ট্রাজেনেকার কথা বলি, তারা যখন এক প্রতিদিন মিডিয়া রিলিজ করছে তখন কিন্তু তাদের স্টক প্রাইস অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু বিলিয়নস ডলার স্টক প্রাইসে তাদের ইনক্রিজ হচ্ছে। তো ইনকাম যদি করতে চায় বা তাদের টাকা ওঠাতে যায়, তাদের অনেক পদ্ধতি আছে। তো আমার কাছে মনে হয় যে ভ্যাকসিন যদি আসে, এটা সরকারি ভাবেই আসবে, এবং সেটা হাতের নাগালেই থাকবে, আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার ডক্টর আকরাম আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশের 16 থেকে 17 কোটি মানুষের জন্য ভ্যাকসিনেশন যে পরিকল্পনা আসলে ঠিক কেমন হওয়া উচিত বাংলাদেশের পার্সপেক্টিভে, যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ। একটু আগে অবশ্য আমি কিছুটা বলেছি এ ব্যাপারে যে বাংলাদেশে যে 16 কোটি মানুষ তাদের জন্য ভ্যাকসিন। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যে 16 কোটি মানুষ তাদের সবার জন্য ভ্যাকসিন প্রয়োজন নাই। ভ্যাকসিনটাকে একটু প্রায়োরিটাইজেশন এর ভিতরে আনতে হবে এবং পর্যায়ক্রমে প্রায়োরিটি বেসিসে দিতে হবে। কারণ আপনি 16 কোটি ভ্যাকসিন 1.6 বিলিয়ন ভ্যাকসিন আপনি খুব কম সময়ের ভিতরে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবার জন্য ভ্যাকসিন প্রযোজ্য না হতে পারে।
ইয়াং মানুষ, হেলদি ইয়াং, তাদের জন্য কিন্তু প্রথমেই তাদের ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন নয়। তারা যদি পার্সোনাল প্রোটেকশনটা ঠিকমতো নেয় তাহলে সেটা ভ্যাকসিনের চেয়ে বেশি কার্যকরী। সবাই যেহেতু ভ্যাকসিন নিয়ে খুব উদ্বিগ্ন, আমি এই সুযোগে একটা কথা বলে দেই বাংলাদেশি সবার জন্য, এবং আমি নিজেও যেটা ফলো করি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যে সেট পয়েন্ট ভ্যাকসিনের ইফেক্টিভিটি বা কার্যকারিতা, সেটা এফডিএ একটা সেট পয়েন্ট দিয়েছে যে কমপক্ষে 50% যদি ইফেক্টিভ হয় একটা ভ্যাকসিন, সেটাকে ধরে নেওয়া হবে একটা ইফেক্টিভ ভ্যাকসিন। আপনার বেশিরভাগ ভ্যাকসিনই দেখা গেল যে 50-60% ইফেক্টিভিটি শো করছে। আবার মাস্কের দিকে যদি আমরা তাকাই, সেটার স্টাডি এভিডেন্স সহ একটা মেটা অ্যানালাইসিস স্টাডি আছে যে মাস্ক যদি কেউ সঠিকভাবে পরিধান করে, এখানে N95 এর কোনো দরকার নাই, একটা সার্জিক্যাল 3 লেয়ারের মাস্ক যদি কেউ সঠিকভাবে নিয়মিত পরিধান করে, তাহলে সে 85% তাকে প্রোটেক্ট করতে পারবে কমিউনিটিতে, তার বাইরে তখন যে যায় সে 85% নিজেকে মুক্ত করতে পারবে ইনফেকশনের হাত থেকে, যেখানে ভ্যাকসিন মাত্র করতে পারবে 50-55%। সো আমাদেরকে এখনই আমাদের মাইন্ডসেট করতে হবে যে মাস্কের দিকে বেশি, ভ্যাকসিনের দিকে নয়। রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে আমরা ভ্যাকসিন এত তাড়াতাড়ি পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্যাকসিন কার্যকরী হবে কিনা এটা কিন্তু আমরা জানি না। অক্সফোর্ডের ভ্যাকসিনটা এখন রোলিং রিভিউতে আছে, মাসখানেক রিভিউতে আমরা জানতে পাবো যে অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন সেটা কার্যকরী কিনা। আপনি যদি সারাঙ্গার কথা বলেন, সে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এই ভ্যাকসিন পুরোপুরি আমাদের ইনফেকশন প্রিভেন্ট করবে না। তারা ভ্যাকসিনোলজিস্ট, তারা জানে ভ্যাকসিনের আদ্যপান্ত। তিনি যদি বলে থাকেন যে ভ্যাকসিন আমাদেরকে পূর্ণভাবে কমপ্লিটলি মুক্ত করবে না, যেমন পোলিও বা বিসিজি করতে পারে, এই ভ্যাকসিন কিন্তু করতে পারবে না। তার মানে আমরা ইনফেক্টেড হব, কিন্তু আমাদের সিভিয়ারিটিটা একটু কম হবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ভ্যাকসিনের সোর্সটা গভর্নমেন্ট যেভাবে যাবে সেটা সম্ভবত 2-3টে সোর্সে যাবে। একটা হচ্ছে গ্যাভি অ্যালায়েন্সের থ্রুতে, WHO এবং গ্যাভি তারা অ্যারেঞ্জ করেছে এই লিস্ট ডেভেলপড কান্ট্রি যারা ভ্যাকসিন ডেভেলপ করছে না তারা কিভাবে ভ্যাকসিন পাবে। আমাদেরও কিন্তু ভালনারেবল পপুলেশন আছে, কম হলে অন্যান্য দেশের চেয়ে কম হলেও আমাদেরও আছে, কোমরবিড পিপল, ভালনারেবল হাই ওল্ডার পিপল, তাদের জন্য তো ভ্যাকসিন লাগবে, তার মানে তারা তো মারা যাবে। সো সেই ভ্যাকসিনটা কোভিড এর গ্যাভির থ্রুতে আসবে 20%, ধরে নিলাম ইন থিওরি যে গভর্নমেন্ট পুরাপুরি 20% ভ্যাকসিন ওখান থেকে পাবে। আর একটা ধরে রাখি আমাদের ইন্ডিজেনাস প্রোডাকশন, যদি আমরা গ্লোব বায়োটেক লাকি হয় তাহলে তারা কিছুটা ভ্যাকসিন দিতে পারবে, সেখান থেকে হয়তো আমরা 5-10% ভ্যাকসিন আমাদের রিকোয়ারমেন্ট নিতে পারি আগামী বছরের মাঝামাঝি অথবা শেষার্ধে। আর কিছু ভ্যাকসিন আমরা প্রোডাকশন করতে পারি আমাদের দেশে, যেমন ফিনিশ সিস্টেম কিছু কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করতে পারে, সেটা হতে পারে রাশিয়ার একটা ডেভেলপমেন্ট ফান্ড বলে একটা কথা আছে, তারা বিভিন্ন পয়সা খরচ করে বিভিন্ন লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলোতে। সো আমি একটা প্রেস ব্রিফিং এ শুনেছিলাম যে তারা ট্রাই করছে যে এই রাশিয়াকে এই ডেভেলপমেন্ট ফান্ডটির মাধ্যমে বাংলাদেশে আমরা পয়সা খরচ না করেই রাশিয়ার ভ্যাকসিনটা পাই কিনা। সো রাশিয়া যেহেতু তার পলিটিক্যাল ভিউতে ভ্যাকসিন দেয়, সো ওইটা একটা ওয়ে যে আমরা রাশিয়ার ভ্যাকসিনটাও আমাদের দেশে নিয়ে আসতে পারে কিনা থ্রু এ ট্রায়াল, সেদিকে ট্রাই করতে হবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে সিনোভ্যাকের ট্রায়ালটা বন্ধ হয়ে গেছে, সো আমরা পাবো না। আর একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সিনোভ্যাকের কিন্তু ক্যাপাসিটি খুব কম, তাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 100 মিলিয়ন ভায়াল, 30 মিলিয়ন ভায়াল। এখন তারা 100 মিলিয়ন ভায়ালে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করছে। তো তারা কিন্তু এই যে আমি একটু আপনাকে এই জায়গায় ইন্টারফেয়ার করতে, যেহেতু সিনোভ্যাকের কথাটা আপনি বললেন, আমরা আজকের যেটা নিউজে আমরা দেখলাম যে সিনোভ্যাক অলরেডি তারা কি বলে এটাকে, যে সন্দেহাতীত যে জায়গাগুলোতে যেখানে সংক্রমণের মাত্রা বেশি সেখানে তারা প্রয়োগ করছে এবং অনুমোদনহীন। একটু আগে আমি একই প্রশ্ন ডক্টর নাজমুলকে করেছিলাম। আসলে এই যে সিনোভ্যাকের এটা ট্রায়াল বন্ধ, তারপরেও তারা প্রয়োগ করছে, এইটার ব্যাপারে কি, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা শুধু সিনোভ্যাক না, সিনোফার্ম এবং ক্যানসিনো বায়ো, চায়নার এই কোম্পানি, তিনটার ভ্যাকসিনই প্রয়োগ করা হয়েছে। এবং চাইনিজ অনেক তথ্য আমরা অনেক পরে জানি। যেমন আমরা প্রথমে শুধু জানতাম যে ক্যানসিনো বায়ো শুধু আর্মিদের উপরে প্রয়োগ করা হচ্ছে বিশেষভাবে, সেটা কিন্তু একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, সেখানে অনেক আর্গুমেন্ট নাও থাকতে পারে। তো জেনারেল পপুলেশনের উপর পরে জানা গেল যে সিনোফার্ম, সিনোভ্যাক তারা অনেক আগের থেকেই এপ্রিল জুনের দিকে ওই দিক থেকেই তারা প্রয়োগ করা শুরু করেছে, যেটা আসলে সারফেসে আসছে অনেক পরে। এটা আনএথিক্যাল, এবং এই অগণতান্ত্রিক যে দেশগুলা তারা এটা করতে পারে।
চায়নার মতো দেশ এটা করতে পারে, কারণ সেখানে ক্রিটিসিজম করার বা প্রোটেস্ট করার কোনো ক্ষমতা ওখানকার সাধারণ নাগরিকের নাই। সো চাইনিজ গভর্নমেন্ট এটা করেছে, তারা এটা মানুষকে গিনিপিগ হিসেবে ইউজ করেছে। এটাকে যেতে হবে ফেজ 3 ট্রায়ালে এবং পরীক্ষাভাবে প্রমাণ করতে হবে এই ভ্যাকসিন কোনো রকম মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া করে না। আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এন্টি ভ্যাকসিন নামে একটা বিশাল একটা গ্রুপ আছে এই ওয়ার্ল্ডে, তারা বলে যে ভ্যাকসিন খারাপ, মানুষের জন্য ভ্যাকসিন খারাপ, ভ্যাকসিন দিয়ে আমাদের বন্ধ করে ফেলা হচ্ছে, ভ্যাকসিন দিয়ে আমাদের অটিজম করা হচ্ছে। সো তারা কিন্তু ভ্যাকসিন নিয়ে প্রচুর ঝামেলা করে সব সময়। এখন আমরা জানি বাংলাদেশে ইপিআই শিডিউল চলে, আমরা ভ্যাকসিনেশন করি খুব সক্ষম ভাবে, খুব ভালোভাবে। এখন কোন একটা ভ্যাকসিন যদি অ্যাক্সিডেন্টালি খারাপ কিছু শো করে, এই আনটেস্টেড ভ্যাকসিন দেওয়ার পরে যদি কেউ পঙ্গু হয়ে যায়, কেউ মারা যায়, তখন ওই ভ্যাকসিন বিরোধী যে গোষ্ঠী তারা হাতে আরো শক্তি পেয়ে যাবে এবং তারা কন্টিনিউয়াসলি আন্দোলন করবে যে আমরা যেটা বলেছি সেটা সঠিক। এই কারণে বৃহৎ স্বার্থের দিকে বিচার করে এই ভ্যাকসিনকে 100% নিরাপদ যখনই আমরা বলবো, তখনই ওই ভ্যাকসিনকে আমরা সাধারণভাবে ভিতরে দেব। চাইনিজ ভ্যাকসিন যেটা করছে, এটা বলা হয় WHO নীতিমালা বহির্ভূত। আপনার কাছে আরেকটু প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই যে ভ্যাকসিন আবিষ্কার হলো, আমরা দেখি যে অনেকেই কোভিড-19 পজিটিভ হয়েছেন এবং তারা সুস্থ হয়েছেন। যারা সুস্থ হয়ে ফিরছেন তাদেরকে পুনরায় ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? আমরা যদি দেখি এক্সাম্পল হিসাবে ডেঙ্গুর কথা, ডেঙ্গুতে 2 ধরনের ভ্যাকসিন দেওয়া হয়। এই নাজমুল ভাই একটু আগে বলেছিলেন যে এই যে কোম্পানিটার নাম হচ্ছে মনে পড়ছে না, কোম্পানিটার নামটা জানি কি নাজমুল ভাই আপনি বললেন? সানোফির যে ভ্যাকসিনটা, সানোফির যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা যখন দেওয়া শুরু করলো তখন দেখা গেল যে অনেক শিশু মারাত্মকভাবে আপনার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তার মানে সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে, যেটা আসলে এডিই এর একটা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্টের একটা বহিঃপ্রকাশ। এটা ভ্যাকসিনে হয়, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট ভ্যাকসিন গুলোতে। তো যখন এটা দেখা গেল তখন তারা ইনভেস্টিগেশন করলো প্রপারলি যে আসলে সমস্যাটা কই। তারা দেখলো যারা সেরো পজিটিভ, মানে যাদের শরীরে একবার ইনফেকশন হয়েছে ডেঙ্গু এবং যাদের শরীরে অ্যান্টিবডি আছে, তাদের এই ভ্যাকসিনটা দিলে সমস্যা হয় না। আর যাদের সেরো নেগেটিভ, মানে যারা কখনোই ডেঙ্গুতে আক্রান্ত হয় নাই এবং সাবক্লিনিক্যালি আক্রান্ত হয় নাই, যাদের শরীরে ডেঙ্গুর অ্যান্টিবডি নাই, তাদেরকে এই ভ্যাকসিনটা দিলে তাদের এই যে মারাত্মক ডেঙ্গু সংক্রমণ হয়ে যায় এবং অনেক শিশু কিন্তু মারা গেছে এই ব্যাপারে। এবং পরবর্তীতে সানোফি অনেক ভ্যাকসিন তুলে নিয়েছে এবং পরবর্তীতে সানোফি এখন একটা নিয়ম চালু করেছে যে ভ্যাকসিন দেওয়ার আগে অ্যান্টিবডি টেস্ট করে দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে। যদি যেসব বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিবডি নেগেটিভ, তাদের ক্ষেত্রে সানোফির ভ্যাকসিনটা কার্যকরী না, মানে দেওয়া হয় না, শুধুমাত্র সেফটির কথা চিন্তা করে। সেক্ষেত্রে যেটা বলা যায় যে সেরো পজিটিভ মানুষ যারা করোনা ভাইরাসে একবার সাবক্লিনিক্যালি অথবা ক্লিনিক্যালি সংক্রমিত হয়েছে এবং যাদের শরীরে ডিটেক্টেবল অ্যান্টিবডি আছে কিন্তু আমরা জানি না অথবা জানি, তাদের ক্ষেত্রে একটা ভ্যাকসিন দেওয়া যেতে পারে, যদিও এটা গবেষণার বিষয়, কোন রকম হয় কিনা আমরা জানি না, কিন্তু দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ভ্যাকসিনের হয়তো 2টো ডোজের জায়গায় 1টা ডোজ লাগতে পারে। তার মানে এই যে ভ্যাকসিন ডোজটা দিলেন সেটা বুস্টার ডোজ হিসেবে কাজ করে। ইমিউনোলজিস্টরা এটা ভালো জানেন যে যখন কারো শরীরে একবার ইনফেকশন হয় তখন যদি তাকে আবার ভ্যাকসিন দেওয়া হয়, ওটা বুস্টার হিসেবে কাজ করে। এবং নিয়ে অনেক কথা হতো এখন যে আমরা আসলে ডিফারেন্ট ভ্যাকসিন বুস্টার হিসেবে দিতে পারবো কিনা, মানে এমআরএনএ ভ্যাকসিন ফার্স্ট ডোজ, অ্যাডিনোভাইরাস ভেক্টর বেস সেকেন্ড ডোজ দিতে পারবো কিনা, এটা নিয়ে গবেষণা হচ্ছে এখন। যেহেতু এর একটি কারণ যে আমরা পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন না। সো আমি যেটা বলতে পারছি, যারা একবার করোনা ইনফেকশন হয়েছে তার ভ্যাকসিন নিতে পারবে কি পারবে না এটা গবেষণার ব্যাপার, কিন্তু ইন থিওরি নিতে পারবে, কারণ আমরা ডেঙ্গুতে দেখেছি। ডক্টর ফিরোজ, একটু আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি বাংলাদেশে মাইক্রোবায়োলজিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কাজ করছেন এবং গবেষণা করছেন, তো সেই জায়গা থেকে আপনার কাছে জানবো যে আসলে করোনা টেস্ট নিয়ে আমরা প্রথম দিক থেকে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের একটা অনীহা আমরা লক্ষ্য করেছি এবং সেই সাথে আমরা দেখলাম যে আমাদের যেটুকু সচেতনতা আমাদের দরকার, সেই সচেতনতার যথেষ্ট অভাব ছিল। তো এই যে আসলে অভাব এবং পরবর্তীবারে একটা বড় ধরনের সংক্রমণ হয়ে গেল, এবং আসলে এই জায়গাটাতে যে কেন এই পরিস্থিতিটা শিকার হলো, যদি আপনি বলতেন। জি, ধন্যবাদ। আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নানা রকম যে খারাপ দিক আছে সেগুলো আসলে ফুটে উঠেছে এবং দুর্নীতির অনেক চিত্র আমরা দেখেছি এই করোনা মহামারীকে কেন্দ্র করে। শুরুর দিকে যেরকম ডক্টর নাজমুল বলছিলেন যে টেস্ট করার যে একটা ব্যাপার, যে রিয়েল টাইম পিসিআর একটা ডিভাইস লাগবে এবং সেটার জন্য যে যথেষ্ট
ট্রেন ম্যান পাওয়ার লাগবে, সেই জিনিসগুলো তো আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নেই। তো ঢাকার মধ্যে যখন টেস্ট শুরু হলো, তখন কারা টেস্ট করতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটা ঢাক গুড়গুড় অবস্থা, যে আদৌ টেস্ট করতে দেয়া হবে কিনা। আবার যখন ঢাকার মধ্যে এই মেশিনগুলোকে অনেক জায়গায় ডিস্ট্রিবিউট করা হলো, প্লাস ঢাকার বাইরে করা হলো, তখন সেখানে কে চালাবে মেশিনগুলো, কে ডেটা অ্যানালাইসিস করবে? ডেটাগুলো তো ওই রুরাল অঞ্চলে আদৌ অ্যানালাইসিস করা হতো না। সবগুলো দেখা যাচ্ছে যে আইডিসিআর এর উপর দায়িত্ব দিয়ে তাদেরকে দিয়ে অ্যানালাইসিস করা হতো। সো অবশ্যই বোঝা যাচ্ছে এটা একটা chaotic সিচুয়েশন। মানে একটা সিঙ্গেল ইনস্টিটিউটের পক্ষে এতগুলো ডেটা সেট অ্যানালাইসিস করা সম্ভব না। আবার আরো প্রত্যন্ত অঞ্চল যেগুলো আমরা যদি চিন্তা করি, গ্রাম দেশে বা থানা শহরগুলোতে, তারা 7 দিন 10 দিনের আগে টেস্টের রেজাল্টই হাতে পেত না। সো সব মিলে যেটা হয়ে গেছে যে মানুষ আবার মানে তার থেকে বড় যেটা কাজ করেছে মানুষের মধ্যে, যে টেস্ট করাতে যে খরচটা, সেটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে টেস্ট আলটিমেটলি আপনাকে ডিজিজ থেকে মুক্ত করছে না। বাজারে কোনো ওষুধ নেই যেটা দিয়ে আপনি সঠিকভাবে বলতে পারবেন যে ওকে এই ওষুধটা অ্যাপ্লাই করলে আপনি সুস্থ হয়ে যাবেন। সো মানুষ যখন দেখছে যে টেস্ট করিয়ে আমি কোনো লাভ পাচ্ছি না, উল্টো হচ্ছে আমার টাকা খরচ হচ্ছে, সো মানুষ এই জায়গা থেকে সরে আসলো। আবার যদি মাল্টিপল টেস্ট করাতে হয় তাহলে আরো বেশি বাড়বেন। আবার দেখা গেল যে আরেকটা ঝামেলা যেটা হয়েছে, যে একজন ব্যক্তি ইনফেক্টেড হলে সেই পরিবারের সবাইকে টেস্ট করতে হবে, একবার না, দুইবার না, 3 বার টেস্ট করতে হবে। তো সব মিলিয়ে যদি আপনি চিন্তা করেন যে প্রাইভেটে যদি কেউ করতে যায়, ঢাকা শহরে ইভেন প্রতি টেস্টে যদি 2 থেকে 3,000 টাকা লাগে, একটা নির্দিষ্ট ব্যক্তিরই লাগবে 10,000 টাকা। পরিবার 4,000 টাকা লাগে একবার টেস্ট করতে, 4,000 টাকা নিয়ে। একজন ব্যক্তি 3 বার মিনিমাম যদি টেস্ট করায় নেগেটিভ রেজাল্ট আসার আগ পর্যন্ত, তাহলে তার 12,000 টাকা, পরিবারের 4 জন সদস্যের জন্য 50,000 টাকা। এই টাকাটা কিন্তু সবার পক্ষে, অনেকের পক্ষে বেয়ার করা সম্ভব না। আমি মনে করি 95% মানুষের পক্ষে বেয়ার করা সম্ভব না। সেটা কিন্তু একটা বড় মানে ইয়ে হিসেবে কাজ করেছে যে এই ক্ষেত্রে কি আমাদের এটাকে কবে এই টেস্টের খরচটা কমানোর কোনো সুযোগ ছিল কিনা বা করা যায় কিনা? সেক্ষেত্রে মানে সব থেকে যেটা ভালো কাজ হতো, যেটা ডক্টর নজমুল বলেছেন, যে আমাদের যদি আমরা শুরুতেই অ্যান্টিজেন বেসড টেস্টের দিকে যদি আমরা ঝুঁকে যেতে পারতাম। আমরা জানি টেস্টের নজমুলও বলেছেন যে 70% রেজাল্ট আমরা পাবো, 30% আমরা ফলস পাবো। তো আমরা ধরে নিচ্ছি যারা 70% পাবো এরা কনফার্মেটরি, এদেরকে আর টেস্ট করার দরকার নাই রিয়েল টাইম পিসিআর। অ্যান্টিজেন পজিটিভ এসেছে মানে আপনি পজিটিভ, আপনাকে যান আইসোলেশনে চলে যান। আর যেই 30% সেই 30% যদি আমরা রিয়েল টাইম পিসিআর করতাম, তাহলে আমাদের ওয়ার্কলোড মনে করেন কত গুণ কমে যাচ্ছে, মাত্র 30% ওয়ার্কলোড হয়ে যাচ্ছে। এটা কিন্তু ম্যানেজ করাটা একদমই সহজ ছিল, এবং সামনের দিনেও যদি আমরা এই বিষয়টাকে কাজে লাগাই, তাহলে আমার মনে হয় বাংলাদেশের এই টেস্টিং, আইসোলেশন এবং মানে সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাপ্লাই করা এগুলো খুব বেশি কঠিন ছিল না। শুরুর দিকে আরেকটা বড় সমস্যা হয়েছে যে আপনার ওই একটা বাড়ি যদি বাড়ির কোনো সদস্য যদি করোনায় পজিটিভ হতো, তাহলে দেখা যেত যে থানা থেকে লোক গিয়ে সেই বাড়িটা সিলগালা করে দিত। সো এটা একটা হচ্ছে যে আপনার একটা স্টিগমা কাজ করতো যে না, আমি এটা টেস্ট করালে আমার মধ্যে এই মানে এটা একটা কার্স চলে আসবে। সো সব মিলে কিন্তু সমাজ থেকে আলাদা করার একটা ট্রেডিশন বা চিন্তা ভাবনা চলে। মানে দ্য ফার্স্ট থিং মানে আমার একেবারে অপছন্দ হয়েছে যখন আইডিসিআর ঘোষণা করলো যে বাংলাদেশে 8-10 জন করোনা টেস্ট রোগী পাওয়া গেছে এবং তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে। মানে এটা ছিল সব থেকে ব্যাড ডিসিশন। আপনি জানিয়ে দিন যে ওকে ঠিক আছে, এই 10 জন লোক এরা বা এদেরকে আইসোলেট করে রাখছি আমরা, এবং এরা 14 দিন পরে এদেরকে আমরা রিলিজ করে দিব। 10 জন লোক বা 20 জন লোক বা 100 জন লোক, তখন কিন্তু মেইনটেনেন্সটা খুবই সহজ ছিল। আপনাকে এই জায়গায় একটা কোশ্চেন আমি করতে চাই, যেটা সম্প্রতি একটা গবেষণা দেখা গিয়েছে ঢাকা শহরে প্রায় 45% পিপল কোভিড পজিটিভ। তো এই যে আসলে 45%, তার মানে একটা সিটির প্রায় অর্ধেক লোক কোভিড আক্রান্ত। এইটার ভবিষ্যৎ কি হতে পারে? ওয়েল, স্টাডিটা আসলে পত্রিকায় এসেছে। এখন পত্রিকার রিপোর্টটা যেভাবে এসেছে সেই টাইটেলের সাথে আসলে আমি সহমত প্রকাশ করতে মানে গবেষক হিসেবে একটু কুণ্ঠাবোধ করি। কারণ আপনি হঠাৎ করে 1000 জনের উপর গবেষণা করে আপনি বলে দিলেন যে 1000 এর মধ্যে 500 পজিটিভ, তার মানে ঢাকা শহরের 2-2.5 কোটি মানুষ, তার মধ্যে 1.5 কোটি হচ্ছে পজিটিভ। এটা আমি ঠিক আসলে একটু মেনে নিতে পারি না। মানে আপনাকে স্টাডিটার ডিজাইনটা আরো ভালোভাবে হতে হবে, ক্লাস্টারিং হতে হবে, আপনি পপুলেশন মানে চুজ করবেন কোথায় কোথায় কতগুলো মানুষ নিয়ে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হতে হবে। তো আমার কাছে মনে হয় এখানে একটু ঝামেলা আছে। এটা হ্যাঁ বলার ক্ষেত্রে বলা যায়, কিন্তু আসলে এটা মানার ক্ষেত্রে দরকার ছিল, আরো বড় পরিসরে হবে। মানে সেটাই আমাদের বলার বিষয় যে শুরু থেকে যখন গভর্নমেন্ট লেভেলের এই প্ল্যানিং গুলো হচ্ছিল, সেখানে আসলে সব লেভেলের গবেষকদের দরকার ছিল। শুধু মানে সিনিয়র ডক্টরদেরকে দিয়ে
যাদের ডাক্তারদের উপর অনেক লোড আমাদের, আমরা জানি আমাদের প্রয়োজনের তুলনায় অল্প সংখ্যক ডাক্তার, এখন তাদের উপর যদি আপনি চাপিয়ে দেন কোভিড এর মতো একটা মহামারীকে ট্যাকেল দেওয়ার ডিসিশন, তাহলে আপনি সারা দেশে এত পরিমাণ মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, পাবলিক হেলথ এর লোকজন তৈরি করছেন, এদেরকে আপনি কোথায় কাজে লাগাবেন, কখন কাজে লাগাবেন? সো এই সমন্বয়টা কিন্তু খুব দরকার ছিল, যেটা আমরা এখন পর্যন্ত কিন্তু সেইভাবে দেখছি না। অনেক গবেষক তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে গবেষণার কাজে সরকারকে হেল্প করার জন্য এগিয়ে গিয়েছেন, এই আর কি। তো আমার মনে হয় সমন্বয়হীনতার কারণেই আমাদের এই একটা ইয়ে তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে। এই আমরা একটু ক্ষেত্রে এবার ডক্টর sorry, আকরাম এই একটু ক্ষেত্রে আপনার কি কাছে আমি জি প্লিজ sorry, এই প্লিজ ক্ষেত্রে কি বলেন আমি বলেন। একটা ইনফরমেশন এখানে যোগ করতে পারি, কারণ যেহেতু এই স্টাডির কথাটা আসছে, আমি পুরোপুরি পেপারটা পড়িনি এখনো, কিন্তু আমার কাছের একজন কলিগ ভাইরোলজিস্ট, তার কাছ থেকে যেটা জানতে পারলাম যে এখানে যে স্যাম্পলিংটা র্যান্ডমাইজ ছিল না, আর স্যাম্পলিংটা ছিল হইতেছে পজিটিভ বায়াস। তার মানে আপনি যতই টেস্ট করবেন আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, তার কারণ হচ্ছে স্যাম্পলিংটা করা হয়েছে কন্টাক্ট ট্রেসিং এ। তো যে স্যাম্পলগুলো নেওয়া হয়েছে সেটার ধরনটা ছিল টেস্ট অ্যান্ড ফর কন্টাক্ট ট্রেসিং, তার মানে আপনি খুঁজে বের করবেন যে কে কে কন্টাক্টে আসছে। সো টেকনিক্যালি এটা হচ্ছে একটু প্রবলেমেটিক। এক্ষেত্রে যে রেজাল্টটা আসছে সেটা আসলে অতটা আমাদের রিপ্রেজেন্ট করে না ঢাকা পপুলেশনকে। তার একটাই কারণ হচ্ছে যে এটা পজিটিভলি বায়াসড কালেকশন অফ স্যাম্পল। সো এটুকু আমি শুধুমাত্র বলতে পারি যে এটাকে অতটা কংক্রিট নিলে আমাদের সাধারণ মানুষ একটু বিভ্রান্তির ভিতর পড়ে যেতে পারে। আমাদের ম্যাথ যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি অথবা রিপ্রেজেন্টেশন ইজ নট ট্রু, আমাদেরকে স্টিল নাও সতর্ক থাকতে হবে। সরি ফর ইন্টারাপশন, থ্যাংক ইউ। ওকে ওকে শিওর বিকজ অফ আমরা এই যে রিপোর্টটা নিয়ে আমরা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক লক্ষ্য করা গিয়েছে, আজকে আমরা আপনাদের মাধ্যমে ক্লিয়ার হলাম যে আসলে এইটাতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর আকরাম, আপনার কাছে জানতে চাই যে আমরা দেখি যে উন্নত বিশ্বে মেডিকেল স্কুল গুলোতে আন্ডার গ্রাজুয়েট ছাত্রদের রিসার্চ প্লেসমেন্ট করা হয়ে থাকে, এবং আমি সেই পার্সপেক্টিভ যেহেতু আপনি সেখানে টিচিং এর সাথে জড়িত আছেন, সেই জায়গা থেকে জানতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের কারিকুলাম অন্তর্ভুক্ত করা যায় কিনা? ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অথবা এমডি ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু তারা একটা গবেষণার সাথে জড়িত থাকে এবং তাদের একটা থিসিস জমা দিতে হয়। আমি ওটা নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো আন্ডার গ্রাজুয়েট লেভেলে। তার মানে এই যে মেডিকেল কলেজে ভর্তি হয়, বাংলাদেশে কতগুলা মেডিকেল কলেজ, এতগুলা মেডিকেল কলেজে যখন এই আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন নেওয়া হয় এবং স্টুডেন্টরা 5 বছর তাদের মেডিকেল অধ্যয়নের পরে 1 বছর ইন্টার্নের মাধ্যমে একজন চিকিৎসক হিসেবে বের হয় এবং তারা ওই চিকিৎসক হিসেবে তাদের পেশাটা কন্টিনিউ করে এবং পরবর্তীতে অনেকে যারা উৎসাহী তারা রিসার্চের সাথে তাদের স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছাতে তারা অনেকেই গবেষণার সাথে জড়িত হয়। এখন এই যে পৃথিবীতে যদি আপনি উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, আমেরিকা কিংবা ইউকের দিকে তাকাই আমরা, আমি ইউকের এক্সাম্পলটা দেই, আমেরিকার এক্সাম্পল আরো বেশি এলাবোরেটেড। আমি ইউকের কথাটা বলি। ইউকেতে যে মেডিকেল আন্ডার গ্রাজুয়েশনে যে স্টুডেন্ট গুলাকে নেওয়া হয় তাদের 5 বছর অথবা 6 বছর যে এমবিবিএস অথবা এমবিসিএইচবি যে কোর্সটা থাকে ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশ, সেই কোর্সে প্রতিটা মেডিকেল স্টুডেন্টকে রিসার্চ প্লেসমেন্ট দেওয়া হয়। তার মানে তাদেরকে গবেষণায় উৎসাহী করার জন্য, গবেষণার ব্যাপারটা বোঝার জন্য, কিভাবে বায়োমেডিক্যাল গবেষণাটা হয় এটা বোঝার জন্য তাদেরকে বিভিন্ন লেভেলের প্লেসমেন্ট দেওয়া হয়। একটা প্লেসমেন্টের কথা বলি, সেটাকে বলা হয় শর্ট প্লেসমেন্ট। তার মানে 8 উইকসের একটা প্লেসমেন্ট। তার মানে একজন অথবা দুইজন মেডিকেল স্টুডেন্টকে সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে পেয়ার আপ করে, দুইজনকে একসাথে করে, অথবা একজন ইন্ডিভিজুয়ালি বিভিন্ন বায়োমেডিক্যাল সায়েন্স ও ইউনিভার্সিটিতে বিভিন্ন বায়োমেডিক্যাল সায়েন্স ল্যাবরেটরিতে তাদেরকে পাঠানো হয় এবং তারা ওইখানে যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বা রিসার্চ থাকে তাদের সাথে থেকে থেকে কিছু কাজ শিখে এবং তারা এট দ্য এন্ড রিপোর্ট লেখে, কি কি দেখলো অথবা কি কি কাজ করলো, সেখান থেকে তারা কি রিপোর্ট পেলো, এই রিপোর্টটা আবার তারা মেডিকেল স্কুলে জমা দেয় এবং আমাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিয়ে তারা যায় যে তারা কতটা আগ্রহী ছিল, কতটা কম্পিটেন্ট ছিল। এত বিজি টাইমের ভিতরে ওই মেডিকেল স্টুডেন্ট গুলা বাধ্যতামূলক ভাবে তারা রিসার্চে আসে। এদের ভিতরে অনেকেই যেহেতু অ্যাক্টিভ রিসার্চের সাথে জড়িত, নিয়মিত রিসার্চারদের সাথে তারা কথা বলে, বিজ্ঞান নিয়ে কথা বলে চিকিৎসার বাইরেও, তখন অনেকের ভিতরে প্রায় 1/3 রিসার্চের একটা মেন্টালিটি ডেভেলপ করে, গবেষণার একটা আগ্রহ তাদের ভিতরে তৈরি হয় এবং এই মেডিকেল আন্ডার গ্রাজুয়েটরা পরবর্তীতে দেখা যায় যে তারা পোস্ট গ্রাজুয়েশন শুরু করে দেয় রিসার্চে, প্লাস তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসটাও চালু রাখে এবং আলটিমেটলি দুটো মিলিয়ে তারা তাদের গবেষণা এবং তাদের
চিকিৎসা পেশা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সত্যি কথা বলতে ইউকে তে এখন একটা রিকোয়ারমেন্ট, কোনো মেডিকেল প্রফেশনাল যদি ডিপার্টমেন্টাল হেড হতে চায় অথবা উপরের দিকে যেতে চায় অথবা টিচিং লাইনে যেতে চায়, তাদের সবারই গবেষণার একটা এক্সপোজার থাকতে হবে থ্রু ডিগ্রি অথবা দিস টাইপস অফ ফেলোশিপ অ্যান্ড আদার। বাংলাদেশে যেটা করা যেতে পারে, এই যে মেডিকেল গ্র্যাজুয়েট প্রতিটা মেডিকেল কলেজে আমরা জানি যে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক ভাবে হতে পারে, ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন আমাদের মেডিকেল কলেজগুলোতে কিন্তু হিস্টোপ্যাথোলজি ল্যাব রয়েছে, মাইক্রোবায়োলজি ল্যাব রয়েছে, ভাইরোলজি ল্যাব রয়েছে। এই ল্যাবগুলোতে প্রতিটা টিচার রয়েছে, তারা অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর লেভেলে। তারা যদি প্রতি ব্যাচের জন্য একটা ছোট্ট প্রজেক্ট রেডি করে, একটা ছোট্ট টাইটেল, একটা অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড 2-3টা মেথড করবে তারা, এভাবে যদি তারা 2-1জন স্টুডেন্টকে নেয়, বিভিন্ন ভাবে ভাগ করে লটারির মাধ্যমে কে কোনটায় যাবে, দুজন করে স্টুডেন্ট নিয়ে যদি তারা 2-3 মাস রিসার্চের সাথে জড়িত থাকে, এবং তারা কিন্তু কিছু রিসার্চের সাথে তারা রিসার্চ মেথোডোলজি সম্বন্ধে বুঝতে পারবে, ডেটা কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয় এটা বুঝতে পারবে, এবং তারা অনেকে আগ্রহী হবে ভবিষ্যৎ প্রজন্মের গবেষক হিসেবে তারা সামনের দিকে এগিয়ে যাবে, যেভাবে উন্নত বিশ্বগুলো চালাচ্ছে। এবং কিছু জিনিস করা যেতে পারে, ইন্টারক্যালেটেড ডিগ্রি করা যেতে পারে, যেমন এমফিল জুড়ে দিয়ে যেতে পারে এমবিবিএস এর সাথে, যে 1 বছর বেশি তারা থেকে একটা এমবিবিএস প্লাস একটা এমফিল তারা বের হবে, গবেষণা করবে। ঠিক আছে, এভাবে করা যায়। জি, আমরা একটু এবার যেতে চাই ডক্টর নাজমুল, আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি যুক্তরাজ্যে একটা বিশ্ববিদ্যালয়ে লেকচারারশিপ আছেন, সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো করোনা মোকাবেলায় ঠিক কি ভূমিকা রেখেছে, এবং সেই সাথে আপনি আরো বলবেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সেই তুলনায় কতটুকু এগিয়ে আছে, তাদের সাথে কতটুকু প্রতিযোগিতা টিকে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। যদি বলি যে কিভাবে মোকাবেলা করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়, আমি বলবো যে মানে আমরা যদি যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কথা চিন্তা করি, সবকিছুই নিয়ন্ত্রণ করছে কিন্তু একাডেমিক মানে ইউনিভার্সিটি থেকে। যদি চিন্তা করি যে আমাদের এইখানে একটা কমিটি আছে স্টেজ, যেটা সায়েন্টিফিক অ্যাডভাইজরি কমিটি গভর্নমেন্টের, যারা গভর্নমেন্টকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়। এই স্টেজ কমিটি যদি আপনি দেখেন, এখানে যুক্তরাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যেসব প্রফেসররা আছেন তারা সেখানে যুক্ত আছেন, তারা সেখানে সরকারকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন, এবং সরকার সেই উপদেশ শুনে লকডাউন থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন। আপনি যদি ভ্যাকসিনের কথা চিন্তা করেন, আমরা সবাই কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা জানি, ইম্পেরিয়াল কলেজের কথা জানি, তারা নিজেদের মতো ভ্যাকসিন ডেভেলপ করছে, কিন্তু দেয়ার ইজ এ ভ্যাকসিন টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সেও সব একাডেমিশিয়ান আছেন, তারা চুজ করছেন যে কোন ভ্যাকসিন তারা সিলেক্ট করবেন, কোন ভ্যাকসিন বাই করবেন। তো সরকারের করোনা ভাইরাস মোকাবেলা যতগুলো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন কমিটি, যেখানে ইউনিভার্সিটির গবেষকরা আছেন। এবং কি ধরনের গবেষণা করছেন আমি যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, প্রথমে আন্ডারস্ট্যান্ড করার জন্য, মানে কোভিড-19 এখনো তো এখানে মিউটেশন হচ্ছে কিনা, প্যাথোজেনেসিস কিভাবে করছে, এই জিনিস এখনো গবেষণা করছেন, এটা প্যাথোজেনেসিস। তারপর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। আমি নিজে দেখেছি যে অ্যান্টিভাইরাল মাস্ক তৈরি করা যায় কিনা, বিভিন্ন ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট তারা চেষ্টা করছেন, বিভিন্ন গ্রান্ট সাবমিশন করেছেন যে মাস্কটা বিভিন্ন ন্যানো ম্যাটেরিয়ালস দিয়ে বা কোনোভাবে সেখানে কোনো কিছু এই কম্পোনেন্ট দেওয়া যায় কিনা। টেস্ট নিয়ে গবেষণা হচ্ছে। আমাদের কাছে ইমেইল এসেছে যে আরএনএ এক্সট্রাকশন করা হয় যে আরটিপিসিআর, সেটা অ্যাভয়েড করে কোনো কুইক কোনো কিছু ডেভেলপ করা যায় কিনা, এর জন্য স্পেশাল গ্রান্ট কল দেওয়া হয়েছে। ম্যানেজমেন্টের জন্য, ড্রাগ তৈরি করার জন্য, ট্রিটমেন্টের জন্য আমরা করছি। এবং ইম্প্যাক্ট মানে এই কোভিড-19 এর পরে কি হবে, শুধু সায়েন্টিস্ট না, শুধু আমাদের যে সায়েন্সের না, যারা সোশ্যাল সায়েন্সের আছে, মেন্টাল হেলথে কি ধরনের প্রভাব পড়বে। আমার নিজের ইউনিভার্সিটিতে এই গবেষণা চলছে। আমাদের এখানে যেমন প্যানিক বাইং, আপনারা দেখেছেন যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে সবাই টিস্যু পেপার, টয়লেট টিস্যু কিনে বাজার উজাড় করে দিয়েছে। কেন করেছে এটা নিয়েও আমি একটা পিএইচডি করার কল দেখেছি, যে কেন টয়লেট টিস্যু পেপার কিনেছে। অ্যানথ্রোপোলজিস্টরা কাজ করছে, হ্যাঁ, যে নির্বিজ্ঞানী কেন এই প্যান্ডেমিকে এরকম হচ্ছে। তো বিভিন্ন সেক্টরে গবেষণা হচ্ছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি আপনি যান, ব্রিস্টল ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে কোভিড-19 রিসার্চের জন্য আলাদা পেজ করা আছে, যে ওরা কি কাজ করছে। আপনি যদি শেফিল্ডে যান, যেখানে ডক্টর আকরাম কাজ করছেন, সেখানেও একটা পেজ আছে যে কোভিড-19 জন্য তারা কি কাজ করছেন। তো প্রত্যেকটা ক্ষেত্রেই ইউনিভার্সিটি গুলো কাজ করছেন। এবার আসি বাংলাদেশের ক্ষেত্রে। আমি বলবো বাংলাদেশের ক্ষেত্রে ইউনিভার্সিটির সক্ষমতা কম, যেটুকু সক্ষমতা সেখান থেকে অনেক কিছু করেছে। আপনি যশোর বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র, ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এগিয়ে এসেছে, কিন্তু এখানে সমস্যা ছিল সমন্বয়। আমি জার্মানি থেকে আমাদের এক সিনিয়র, সে আরএনএ ভাইরোলজি নিয়ে কাজ করে, সে বাংলাদেশের যে আইইডিসি অনেকবার ইমেল করেছে যে সে কাজ করতে চায়, সেই ইমেলের রিপ্লাই পায়নি। আমাদের বায়োটেকনোলজিস্টরা, বায়োকেমিস্টরা, মাইক্রোবায়োলজিস্টরা
রীতিমতো দাবি তুলেছে যে আমরা কোভিড আরটিপিসিআর কাজ করতে চাই, দাবি তুলেছে, যেখানে অন্য দেশে, আমাদের দেশে ইংল্যান্ডে আমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা আসবে কিনা, বাট সেখানে বাংলাদেশ থেকে উল্টো স্টুডেন্টরা দাবি করেছে। সেখানে যেটা হয়েছে সেটা করতে করতে 2-3 মাস লেগে গেছে আর কি। তো আমাদের সক্ষমতা অনুযায়ী ইউনিভার্সিটিগুলো চেষ্টা করেছে। এখন যদি সক্ষমতা আছে কিনা ইংল্যান্ড আর বাংলাদেশের তুলনা করা তো ঠিক না, সেই ক্ষেত্রে আসার কথা যে বাজেটের কথা, বাজেট বাড়াতে হবে। কিন্তু চিন্তা করেন যে আমি বাংলাদেশি একজন, আমি এখানে পড়াই। ডক্টর নাজমুল, আপনাকে একটু আমাকে থামাতে হচ্ছে, কারণ আমার সময় বলছে যে আসলে আমাকে বিদায় নেওয়ার সময় হয়েছে। তো যাওয়ার আগে আমি ডক্টর আকরাম একটু আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি প্রবাসে বসবাস করছেন এবং সেখানে বাংলাদেশকে আপনি প্রতিনিধিত্ব করছেন, তো সেই জায়গা থেকে যখন প্রবাসে থেকে নারীর টানে বাড়িতে আসতে মন চায়, চাইলেই তখন আসতে পারেন না, ঠিক সেই জায়গায় আপনার আবেগটাকে আপনি কিভাবে কন্ট্রোল করেন? নারীটা আসলে স্ট্রং। ইদানিং আমি বাংলা নিয়েই আছি, এই লাস্ট 7 মাস লেখালেখি সব বাংলায়, কথা বলি সব বাংলায়, এবং আমি চেষ্টা করি বিগার সায়েন্স থেকে সরে গিয়ে যদি সাধারণ মানুষের সাথে মিশে একটু তাদেরকে কারেক্ট ইনফরমেশনটা দেওয়া যায়, তাদেরকে যেন একটু আমি যেটা বুঝি সেটা যদি সহজভাবে বুঝিয়ে দেওয়া যায়। এই যে কানেকশন, কেন আমি সায়েন্সের কাজ বাদ দিয়ে এই ধরনের কাজ করছি, যেটা আমার কোনো প্রফেশনাল প্রোডাক্টিভিটি নাই। হ্যাঁ, আমার আউটরিচ আছে, আমার প্রফেসর আমাকে বাহবা দিচ্ছে যে হ্যাঁ, আই অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক, তুমি দেশের জন্য কাজ করছো, কারণ তুমি কারেক্ট কথাটা বলার চেষ্টা করছো। এটা হচ্ছে নারীর টান, এটা হচ্ছে যে আমার টান বাংলাদেশের জন্য। আমি পরিষ্কার বলি, আমি মনে প্রাণে বাংলাদেশি, যদিও আমি এখানকার সিটিজেন, বাট আমি বাংলাদেশেরও সিটিজেন। আমার মা ওখানে, আমার মার জন্য মন টানে যে যাই দেশে গিয়ে তাকে দেখি, সেটা পারি না। সো নারীর টান তো রয়ে গেছে। নারীর টানের বহিঃপ্রকাশটা এখন আমি যেভাবে করছি সেটা হচ্ছে বাঙালি কমিউনিটির সাথে মিশে যাওয়ার চেষ্টা করছি এই মিডিয়ার মাধ্যমে। আমি অনেকের সাথে পরিচিত হয়েছি, যেমন এই যে ফিরোজ ভাইয়ের সাথে পরিচয় হয়েছি, কিন্তু এই নারীরটা নেই। এই নারীরটা নেই, ইন্টারনেটের ভিতর দিয়েই পরিচয়, এবং তাদের সাথে আমার এখন একটা কমিউনিকেশন চলে, কথা বলি সব একই। একটু আগে যেমন বললাম, না ভ্যাকসিন না, মাস্ক দরকার। তার পিছনে কারণ হচ্ছে আমি ভালো করতে চাই, এবং আমার এই টান থেকে এগুলো আমি আসলে বলি। ধন্যবাদ আপনাকে। দেশে তো যেতে ইচ্ছা করে। আমি এবার ডক্টর নাজমুল একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে যেটা বলছিল যে আমরা কথা বলছিলাম নারীর টানে বাড়ি ফিরা নিয়ে, তো আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন এবং সেখান থেকে যদি কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পান, আপনি আসবেন কিনা, এক। আর 2 নম্বর হলো যে আসলে ঠিক বাংলাদেশে বেড়ে ওঠা আপনি, ইউকে মানুষ গড়ার কারিগর, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, এই জিনিসটা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি। ভালো লাগে, হয়তো এইখানে বলি না, বাট একটা সময় কিন্তু ব্রিটেন শাসন করেছে আমাদেরকে। হ্যাঁ, তো বাঙালি যে মেধাবী তার প্রমাণ হচ্ছে শুধু আমি না, ডক্টর আকরাম না, এরকম হাজার হাজার বাঙালি আছে যারা বাইরে নেতৃত্ব দিচ্ছে। আপনি যারা নোবেল পাচ্ছে তাদের ল্যাবে গেলে আপনি বাঙালি পাবেন। তো বাঙালি, এটা গর্বের বিষয়। আমি এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি দেশে ফিরে যাবো কিনা, অবশ্যই যাব। এই সুযোগ সবসময় চাই, কিন্তু আমার পুরোটাই তো গবেষণা। আমি এই গবেষণাটা করার সুযোগ পেলে যাব। আমি ডক্টর ফিরোজের উদাহরণ দিয়ে বলতে চাই, উনি বলবেন হয়তো ডক্টর ফিরোজ কেমব্রিজ থেকে পিএইচডি করে বাংলাদেশে যে এখন আউটরিচ করছেন, বাট ওনার কিন্তু অনেক সুযোগ ছিল, উনি ট্রেন ফ্রম কেমব্রিজ, কিন্তু সেটা করতে পারছেন না। তো আমি ওই সুযোগটা পেলে যাব। আর যেহেতু পাচ্ছি না, সেহেতু ডক্টর আকরামের মতো আমরা দেশে থেকে যতটুকু কাজ করা যায়, আউটরিচ, ইনফরমেশন দিয়ে মানুষকে, মানে বিভিন্ন ইনফরমেশন সহায়তা করে এই কাজগুলো করি, বিভিন্ন গ্রান্টে অ্যাপ্লাই করি যেখানে বাংলাদেশকে কানেক্ট করি। তো ওইভাবে চেষ্টা করি। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে একেবারেই আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসলাম। যাওয়ার আগে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক আমাদের চ্যানেলের দর্শকদেরকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে যারা যুক্ত ছিলেন, ডক্টর এমডি ফিরোজ আহমেদ, সেই সাথে যুক্ত ছিলেন ডক্টর নাজমুল ইসলাম, এবং আরো যুক্ত ছিলেন ডক্টর খন্দকার এম আকরাম হোসেন। প্রত্যেকেই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও দেখা হবে প্রবাসের কথার আগামী পর্বে, আগামীকাল ঠিক এই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।